হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অন্যতম সহজ এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে শেয়ার ইস্যু। এই শেয়ার ইস্যু থেকে আমাদের আজকে বোর্ড পরীক্ষা হোক, এইচএসসি কিংবা অ্যাডমিশনে হোক, অনেক ধরনের প্রশ্ন আসে যেগুলো আমরা সোজা হওয়া সত্ত্বেও প্র্যাকটিসের অভাবে এবং আমাদের সঠিক উত্তর না জানা থাকার কারণে আমরা কিন্তু নাম্বারগুলো মিস করে ফেলি। এইচএসসি পরীক্ষার্থী, তোমরা এইচএসসিতে কিন্তু এই শেয়ার ইস্যু থেকে কমপক্ষে একটা সৃজনশীল থাকবে এবং আমাদের অ্যাকাউন্টিং এর যেই জায়গায় ভয় ছক কেটে ম্যাথ করা, সেই জায়গায় কিন্তু এই শেয়ার ইস্যুটা কম্পিটিটিভলি আমাদের কাছে অনেকটা সোজা। কারণ এখানে আমরা খুবই মুখস্থ প্রশ্ন থেকে সাধারণত প্রশ্নগুলো আসে, যেরকম কতে আমার কি চাবে, খতে কি, গতে কি, ঘুরে ফিরে আমরা যদি 2-3টা প্রশ্ন প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা এই অধ্যায় থেকে 10-এ 10 আরামসে কমন পাইতে পারি। সো চলো আজকে আমরা এই শেয়ার ইস্যু অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেগুলো উত্তরকে আমরা কিভাবে বেসিক দিয়ে সাজাবো সেইটাই আমরা এই বেসিক সিরিজের ক্লাসে জেনে নেই। এই শেয়ার ইস্যু অধ্যায়ে আমাদের মূলত 3টা জিনিস জানতে হয়। 1, আমাদের শেয়ারের প্রকারভেদ। 2, এই শেয়ার যখন আমরা ইস্যু করব কয়টা ধাপে বা কয়টা ভাবে আমি ইস্যু করতে পারি সেটা। 3, জাবেদা। 4, আমার খতিয়ান কিংবা আর্থিক বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে এর প্রভাব কি হইতে পারে। সো ফার্স্টেই আমরা দেখব হচ্ছে যে এই শেয়ার ইস্যুকরণ প্রক্রিয়া কয় ধরনের হয়। তার মানে শেয়ারটা যখন আমি ইস্যু করব আমি কয়টা ভাবে ইস্যু করতে পারি। একটু বিস্তারিত আগে জানি শেয়ার জিনিসটা কি। মনে করো একটা কোম্পানি এই 100 টাকা মূলধন নিয়ে সে যাত্রা শুরু করলো। কোম্পানির কাছে ক্যাপিটাল আছে 100 টাকা। সো কোম্পানির যারা প্রবর্তক বা যারা উদ্যোক্তা তারা চিন্তা করলো যে ভাইয়া আমি এই 100 টাকার রিস্ক সম্পূর্ণ নিজেরা নিব না, আমি এই 100 টাকার কিছুটা ক্যাপিটাল আমি জনগণের কাছ থেকে সংগ্রহ করব। তখন তারা কি করে, তখন তারা এই 100 টাকা মূল্যে কিংবা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে তারা শেয়ার ইস্যু করে জনগণের জন্য। যেরকম আমি যদি বলি তোমাদেরকে যে তারা মনে করো 10 টাকার, 20 টাকা, 30 টাকা এরকম তারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে টাকাটাকে ভাগ করে জনগণের কাছে শেয়ার হিসেবে তারা ইস্যু করে। জনগণ তখন এই 10 টাকার শেয়ার কিনে, এই 20 টাকার শেয়ার কিনে কিংবা এই 30 টাকার শেয়ার কিনে তারা কোম্পানির সেই মালিকানা লাভ করে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি এই 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম টাকার কি ভ্যারিয়েশন থাকবে? উত্তর হচ্ছে না। আমাদের মিস্টেক এই জায়গাতেই। শেয়ার বিষয়টা হচ্ছে, মনে রাখবা, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে, সমান অংশ। তার মানে হচ্ছে শেয়ার হইতে হবে এই ক্ষুদ্র অংশ। 100 টাকার কাছে কিন্তু 10 টাকা একটা ক্ষুদ্র অংশ, কিন্তু এই প্রত্যেকটা 10 টাকা মূল্যের শেয়ার হইতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ। তার মানে আমি এখানে 20 দেওয়ার কোনো চান্স নাই, আমাকে এখানেও 10 টাকা শেয়ার ইস্যু করতে হবে। আমি এখানে 30 দেওয়ার কোনো চান্স নাই, আমার এখানেও 10 টাকা দিতে হবে। তার মানে আমার মূলধনের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যখন আমি সমানভাবে ভাগ করে দিয়ে আমি জনগণের কাছে ইস্যু করব যে ভাইয়া তোমরা এখান থেকে শেয়ার কিনো, শেয়ার কিনে তোমরা এই কোম্পানির মালিকানা লাভ করো, তখন আমি সেটাকে বলি হচ্ছে শেয়ার ইস্যুকরণ। এখন এই ইস্যুকরণটা অনেকভাবে হইতে পারে। মনে করো এই 10 টাকা মূল্যের যে শেয়ার, সো এই 10 টাকা মূল্যের শেয়ারটাকে যদি মনে করো, আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি, মনে করো 2টা কোম্পানি আমার কাছে হাতের কাছে আছে। হ্যাঁ, একটা হচ্ছে স্কয়ার কোম্পানি আর একটা হচ্ছে ভন্ড 420 কোম্পানি। এখন এই ভন্ড 420 কোম্পানিকে তুমি কিন্তু নামও শোনো নাই, কখনো বিশ্বাসও করো না, কিন্তু তুমি কোন শেয়ার বা কোন কোম্পানির শেয়ারটাকে বেশি প্রাধান্য দিয়ে কিনবা, ভন্ড 420 নাকি স্কয়ার কোম্পানি? অবভিয়াসলি স্কয়ার কোম্পানি, কারণ স্কয়ার কোম্পানির সুনাম আছে, তারা অনেক আগের নিবন্ধিত কোম্পানি, তারা অনেক দিন ধরে ব্যবসা করে আসতেছে, মার্কেটে তাদের রেপুটেশনও ভালো। সো এই স্কয়ার কোম্পানি যদি কোনো কারণে, স্কয়ার কোম্পানি যদি তাদের এই 10 টাকা মূল্যের শেয়ারকে কোনো কারণে যদি 12 টাকা মূল্যেও বিক্রি করে, তুমি 12 টাকা মূল্যেই কিনবা। তার শেয়ারের মূল্য কিন্তু 10 টাকা, কিন্তু সে যদি 12 টাকা মূল্যেও বিক্রি করে তুমি কিন্তু 12 টাকা মূল্যেই কিনবা। আবার মনে করো যেটা বললাম ভন্ড 420,
ভন্ড 420 কোম্পানি, তার এই 10 টাকা মূল্যের শেয়ারকে সে যদি তোমাকে মনে করো 15 টাকা বলে যে ভাই 15 টাকা কিনো, বেশি লভ্যাংশ পাও, তুমি কিন্তু কিনবা না। সে যদি তোমাকে বরঞ্চ কমায় বলে যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমাকে 6 টাকা দেন, তাহলে তুমি কিন্তু কিনতে পারো। কারণ তুমি এখানে রিস্ক কম নিবা। এই কোম্পানি ভালো না, এই কোম্পানির রেপুটেশন তোমার জানা নাই, নাম শুনলে বোঝা যায় ভন্ড, এরা টাকা নিয়ে পালা যেতে পারে, তুমি কিন্তু তাদেরকে বেশি দামে তার কাছ থেকে কোনোদিনই শেয়ার কিনবা না, বরঞ্চ কম মূল্যে তাদের কাছ থেকে শেয়ার কিনবা। আর স্কয়ার কোম্পানি, তারা রেপুটেটেড, তুমি যত বেশি মূল্যে তার কাছে চাও তুমি কিন্তু সেই মূল্য দিয়েই শেয়ার কিনবা। আমাদের হিসাব বিজ্ঞান ঠিক একই রকম। একটা জিনিস খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে অধিহারে শেয়ার ইস্যুকরণ। অধিহারে মানে হচ্ছে শেয়ারের যে ভ্যালু, মনে করো শেয়ারের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 10 টাকা, কিন্তু কোন একটা কোম্পানি, স্কয়ার কোম্পানি, তার যেরকম রেপুটেশন আছে, সে যেরকম ভালো মার্কেটে তার অবস্থান, সে বেশি লভ্যাংশ দেয়, সে যদি তোমার এই 3-5 টাকা এক্সট্রা দিয়ে সে যদি 15 টাকাও সেল করে, তুমি কিন্তু এই 15 টাকা দিয়েই তার শেয়ারটা কিনবা। কারণ কি, সে কোম্পানি হিসেবে ভালো। এই যে 5 টাকা এক্সট্রা মূল্যে তুমি শেয়ারটা ইস্যু করতেছো, এটাকে বলা হয় অধিহার। তার মানে শেয়ারের অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে কোম্পানির সুনামের কারণে হইতে পারে কিংবা কোম্পানির অবস্থানের কারণে হইতে পারে, কোম্পানি যদি বেশি ভ্যালু দিয়ে, বেশি টাকা দিয়ে সে যদি অধিক মূল্যে শেয়ার ইস্যু করে বাজারে, সেটাকে বলবো হচ্ছে অধিহার। এরপর সমহার বলছে। সমহার মানে কি, ভাইয়া কোম্পানিতে আমার শেয়ারের ভ্যালু 10 টাকা, আমি ভাইয়া এই 10 টাকাতেই সেল করব, আমি বাড়ায়ও সেল করব না, কমেও সেল করব না, সমহারে সমান মূল্যে আমার 10 টাকা ভ্যালু, আমি 10 টাকাটাতেই সেল করব, অতিরিক্ত দামেও সেল করব না, কম দামেও সেল করব না। আরেকটা হচ্ছে অবহার। অবহার মানে হচ্ছে এই যে ভন্ড 420 কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কোম্পানি নতুন রেজিস্টার্ড, তারা বাজারে এখনো ফ্রুটফুল না, তাদের বাজারে এখন রেপুটেশন নাই, তাদের তোমার কিন্তু শেয়ার তুমি সমহারেও কিনবা না, অধিহারেও কিনবা না। তখন তারা কি করে যে ভাই তুই কম দামে হইলেও শেয়ার কিন। তখন মনে করো তাদের যদি অ্যাকচুয়াল ভ্যালু থাকে 10 টাকা শেয়ারের, তারা তখন কম টাকায় তারা বলবে ভাইয়া আপনি আমার কাছ থেকে শেয়ার 6 টাকায় কিনেন। তখন তুমি হয়তো চিন্তা ভাবনা করে কিনতে পারো। তার মানে আমার অ্যাকচুয়াল শেয়ারের ভ্যালু যা, তার থেকে যদি বেশি দাম দিয়ে আমি বাজারে শেয়ার সেল করি বা ইস্যু করি, সেটাকে বলা হয় অধিহার। অধিহার মানে হচ্ছে প্লাস, অধিক মূল্যে, অধিক মূল্যে 5 টাকা অধিক মূল্যে সেল করছি। সমহার মানে কি, আমার বাজারের যেই ভ্যালু সেই ভ্যালুতেই সেল করতেছি, বেশিও না কমও না। অবহার মানে কি, মাইনাস, কম ভ্যালুতে সেল করতেছি, আমার শেয়ারের ভ্যালু হচ্ছে 10 টাকা, আমি সেটাকে কমায় 6 টাকায় সেল করতেছি, যে কোনো কারণে সেল করতে পারি। আজকে আমার বাজারের রেপুটেশন কম, নতুন কোম্পানি, জনগণকে আহ্বান জানাচ্ছি বেশি বেশি কেনার জন্য, যে কোনো কারণেই হোক, আমি যদি কম মূল্যে শেয়ার ইস্যু করি কোনো কোম্পানি, সেটাকে বলবো হচ্ছে অবহার। সমমূল্যে যদি ইস্যু করি সেটাকে বলবো হচ্ছে সমহার, আর অধিকে যদি সেল করি সেটাকে বলবো হচ্ছে অধিহার। ওকে, আমরা শেয়ার ইস্যুকরণটা বুঝে গেছি, এটা ইম্পর্টেন্ট কেন এবার একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা করব যে ভাইয়া শেয়ার অধিহার কি, অবহার কি, সমহার কি, এটা কেন ইম্পর্টেন্ট একটু পরে তোমরা বুঝবা জাবেদাটা শেষ হইলে। সো আমাদের মেইন পার্ট হচ্ছে জাবেদা। আমাদের এখানের মেইন পার্ট কি ভাইয়া, এখানে মেইন পার্ট হচ্ছে জাবেদা এই অধ্যায়ের ক্ষেত্রে। সো ইউজুয়ালি ভাইয়া জাবেদা অনেক প্রকারের হয়, বাট মনে রাখবা জাবেদা মূলত 3টা। এই অধ্যায়ের জাবেদা মূলত কয়টা, 3টা। 1 নম্বর জাবেদা হচ্ছে শেয়ার আবেদনের জন্য, 2 নম্বর হচ্ছে শেয়ার বন্টনের জন্য, 3 নম্বর হচ্ছে অতিরিক্ত আবেদন যদি হয় তাহলে ফেরত দেওয়ার জন্য জাবেদা। ম্যাক্সিমাম বইয়ে কিংবা টেস্ট পেপারে এই 2 নম্বর আর 3 নম্বর জাবেদাটা একসাথে করে দেখায়, বাট তুমি 2টা জাবেদা আলাদা শিখবা, পরীক্ষা হলেও 2টা জাবেদা আলাদা করে দিয়ে আসবা। একসাথে করে দেওয়াটা ইজ নট এ সলিউশন ফর এনিথিং, ঠিক আছে? সো প্রথম জাবেদাটা কি দেখো, মনে করো শেয়ার আবেদনের জাবেদা, মানে শেয়ার আবেদন করছি, জনগণ শেয়ার আবেদন করছে শেয়ার কেনার জন্য। তাহলে শেয়ার আবেদন করলে মনে রাখবা ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবার আসো ব্যাংক হিসাব কেন ডেবিট হইলো
শেয়ার আবেদন হিসাব কেন ক্রিয়েট হলো একটু বুঝলেই তোমরা জাবেদাটা বুঝে যাবে। দেখো, তুমি যখন আবেদন করবা, মনে করো একটা কোম্পানি রেজিস্টার্ড হয়েছে, এখানে আমরা সবাই কোম্পানির কাছে আবেদন করব শেয়ার কেনার জন্য। সো আমি যখন কোম্পানির কাছে আবেদন করব, তার মানে কি কোম্পানিকে ফার্স্টে টাকা দিতে হবে। এটা প্রসেসটা কি শেয়ারের? আমি যখন আবেদন করব শেয়ার কেনার জন্য, আমি আগে ফুল টাকাটা তাকে দিয়ে দিব শেয়ারের। এরপর কোম্পানি ওই যখন দেখবে কারা কারা রেজিস্টার করছে, কারা কারা ফুল টাকাটা পেমেন্ট করছে ব্যাংকে, তারা এটা দেখবে। দেখার পর তারা একটা লটারি করবে। লটারি করার পর আমার যদি নাম উঠে, আমাকে তারা শেয়ার বন্টন করবে। আমার নাম যদি না উঠে, মনে করো শেয়ার দিবে তারা 30টা, শেয়ারে আবেদন করছে 50টা, তাহলে বাকি 20টা কি তারা শেয়ার কখনো বন্টন করতে পারবে না? কারণ তাদের আছেই শেয়ার 30টা, আবেদন করে রাখছে 50টা, তাহলে 20 জন অতিরিক্ত আবেদন করছে। এই 20 জন যে অতিরিক্ত আবেদন, এই 20 জনের টাকাটা তারা ফেরত দিয়ে দিবে। যেহেতু 20 জন আমাকে টাকা দিয়ে দিছে, এই 20 জনের টাকাটা ফেরত দিয়ে দিবে তারা। সো প্রশ্ন হচ্ছে, প্রথমে কি হয়েছে ভাইয়া? আমরা সবাই যখন তাদের কাছে টাকা পাঠাইছি, আবেদন করছি, তো আমি শেয়ার কিনতে চাই, টাকা লিখে আমি পাঠাই দিছি। সো তাদের কি ব্যাংক ব্যালেন্স বাড়ছে, ব্যাংকে যেহেতু টাকা পাঠাইছি তাদের ব্যাংকে ব্যালেন্স বাড়ছে, তার মানে ব্যাংক হিসাব ডেবিট, সম্পত্তি বৃদ্ধি। আর যেহেতু তারা টাকাটা গ্রহণ করে নিছে আমার কাছ থেকে, তার মানে কি তারা আমাদের নিকট এখন দায়বদ্ধ না শেয়ারটা দেওয়ার জন্য? আমি তো টাকা দিয়ে দিছি ভাইয়া, আমার নিকট তারা কি দায়বদ্ধ শেয়ার দেওয়ার জন্য। তাহলে এখন তারা যেহেতু টাকা নিয়ে নিছে, তারা শেয়ার দেয় নাই, তাদের একটা দায় তৈরি হয়ে গেছে, যেহেতু টাকা নিচ্ছি আমি তাদের নিকট দায়বদ্ধ শেয়ারটা দেওয়ার জন্য। তাহলে দায় বৃদ্ধি, লায়াবিলিটি প্লাস। এটা হচ্ছে একদম প্রথম জাবেদা। সো এরপর আমরা কি করতেছি, যেহেতু আমরা ফার্স্টে আবেদন পেয়ে গেছি, এবার আমি লটারি করে শেয়ারটা বন্টন করব। সো আমি তোমাদেরকে প্রসেসে কি দেখাইছিলাম ভাইয়া, যে মনে করো 30টা শেয়ার আছে আমার, আবেদন করছে 50টা। সো এই 50টা কি আমি 50 জনকে দিতে পারবো না? আমি এখান থেকে 30 জনকে বন্টন করব, বাকি 20 জনকে আমি ফেরত দিব। এবার আমি 30 জনকে যখন বন্টন করব, তখন জাবেদাটা কি হবে, এটা হচ্ছে জানার বিষয়। সো 30 জনকে যখন বন্টন করব, তখন জাবেদা হবে হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর হচ্ছে আমার শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার আসো এই জাবেদাটা কেন হইল? প্রশ্ন হচ্ছে, আমি যখন এই 30 জনকে ফেরত দিয়ে দিচ্ছি জাবেদা, মানে আমি যখন এই 30 জনকে বন্টন করতেছি, এই 30 জনের কাছ থেকেও কিন্তু আমি টাকা নিছিলাম। 50 জনের থেকে যে আমি টাকাটা নিছি, এখানে কিন্তু এই 30 জন যে বন্টন করব, এই 30 জনও কিন্তু ইনক্লুডেড। সো এই 30 জনকে যদি আমি বন্টন করে দেই, এই 30 জনের কি দায় রইল আমার কাছে? আর এই 30 জনের কাছ থেকে টাকা নিছি, এই 30 জনকে আমি শেয়ার বন্টন করে দিছি, তাহলে এই 30 জনের কিন্তু দায়টা কমলো। দায়টা কখন তৈরি হয়েছিল? যখন আমি শেয়ারটা দেই নাই। যেহেতু 30 জনকে শেয়ার বন্টন করে দিছি, তার মানে কি 30 জনের দায় কমছে। তাই শেয়ার আবেদন হিসাব ডেবিট, দায় হ্রাস। এবং আমার যখন তাদেরকে শেয়ার দিছি, তাদের কি শেয়ার মূলধনটা বাড়ছে, আমার তারা আমার শেয়ারের অংশগ্রহণ হয়েছে, তাদের টাকাটা আমার শেয়ার মূলধনে আসছে, আমারও মূলধনটা বৃদ্ধি পাইছে। তাই শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ও ই প্লাস। তাহলে আমি একটু বুঝতে পারলাম যে ভাইয়া আমি 50 জনকে টাকা নিছি, এই 50 জনের জাবেদা দিছি আমি, এখান থেকে 30 জনকে বন্টন করছি, 30 জনের দায় কমছে, এটাও আমি বন্টন করে দায় কমাই দিছি, এটা আমি লিখছি। এবার যদি অতিরিক্ত আবেদন হয়, আমার শেয়ার সংখ্যা ছিল কয়টা? 30টা, আবেদনের সংখ্যা ছিল কয়টা? 50টা, তার মানে অতিরিক্ত আবেদন ছিল। সো অতিরিক্ত আবেদন হইলে কি বাকি 20 জনের টাকাটাকে আমি খায়া ফেলবো, ধান্দা করে ফেলবো? না, বাকি 20 জনের টাকাটা আমি ফেরত দিয়ে দিব। তাদেরকে শেয়ার তো দিতে পারি নাই, কি করব, তাদের টাকাটা আমি ফেরত দিয়ে দিব। সো তাদের টাকাটা যদি আমি ফেরত দিয়ে দিই, তাহলে জাবেদা কি হবে? দেখো, যদি টাকা ফেরত দিই, অবভিয়াসলি কি হচ্ছে, ব্যাংকে টাকা হ্রাস পাচ্ছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আর শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। এবার প্রশ্ন আসো, কেন এই জাবেদাটা হইল? খুবই সিম্পল কথা। দেখো ভাইয়া, যখন আমি তাদেরকে টাকা ফেরত দিয়ে দিচ্ছি, ব্যাংক থেকে টাকা যাচ্ছে,
সো ব্যাংকে থেকে টাকাটা চলে গেছে, ব্যাংক মাইনাস হইছে, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক থেকে টাকা কমছে, সম্পত্তি হ্রাস। আর যেহেতু তাদেরকে টাকা ফেরত দিয়ে দিছি, এই 20 জনের তো এখন আমার কাছে দায় নাই। দায়টা কখন ছিল? যখন টাকাও নিছি, শেয়ার দেই নাই। কিন্তু যেহেতু আমি এখন 20 জনকে টাকা ফেরত দিয়ে দিছি, তার মানে আমি এখন আর তার নিকট দায়বদ্ধ না শেয়ারটা দেওয়ার জন্য, তার মানে আমার দায়ও কমছে। তাই শেয়ার আবেদন হিসাব ডেবিট, দায় হ্রাস। এই তিনটা জাবেদা হচ্ছে আমার কাছে একদম ফিক্সড জাবেদা। যে প্রথমটা হচ্ছে যখন কেউ আবেদন করবে শেয়ার কেনার জন্য, সেই আবেদনের জন্য জাবেদা দিব। 2 নম্বর হচ্ছে যখন শেয়ার বন্টন করব, সেই বন্টনের জন্য জাবেদা দিব। 3 নম্বর হচ্ছে যে আমার যদি অতিরিক্ত আবেদন আসে, সেই অতিরিক্ত আবেদন আমি কিভাবে টাকা ফেরত দিব সেটার জাবেদা দেখাই দিছি। এই তিনটা হচ্ছে ফরজ। সো অনেকে করে কি জানো ভাইয়া, এই দুইটা একত্রে লিখে দেয়। এই দুইটা একত্রে লিখে কি হয় জানো, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এমনি লিখা দেয় এই দুইটা একত্রে করলে। কিন্তু জিনিসটা আসলে উচিত না, আলাদা করে লিখো, এটাই ভালো। স্যাররাও এটা দেখবে, এটা বুঝবে যে তুমি জিনিসটা বুঝা করছো। একসাথে করতে গেলে ক্যালকুলেশন একটু ঝামেলা বাড়তে পারে। সো এর মাঝখানে আরো অনেক কিছু আছে, যেরকম যদি আমি শেয়ার বন্টনটা, যদি আমার শেয়ারটা অধিহারে কেনা হয়, তাহলে আমি কিভাবে অধিহার আনবো, বা অবহার, যদি অবহারে কেনা হয় তাহলে অবহার আনবো। এরকম আর অনেক ক্যালকুলেশন আছে, আমরা এগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখবো। ওকে, এবার আরো কিছু এক্সট্রা জাবেদা আছে। এক্সট্রা জাবেদা কি ভাইয়া? যেটা হচ্ছে যদি অবলেখকের কমিশন থাকে, তাহলে জাবেদা কি হবে? স্থায়ী সম্পদ সংক্রান্ত, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচাবলী। অলওয়েজ রিমেম্বার, এই খরচাবলী, অবলেখকের কমিশন, এগুলো হচ্ছে ইউজুয়ালি ব্যাংক রিলেটেড, নগদ বা ব্যাংক রিলেটেড হয়। অবলেখকের কমিশন বললে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, এগুলো সবগুলো হচ্ছে খরচ। অবলেখকের কমিশন খরচ, ব্যাংক চার্জ খরচ, প্রাথমিক খরচাবলীও খরচের মধ্যেই পড়ে, আমরা ওভাবেই হিসাব করি। আর স্থায়ী সম্পদ সম্পত্তি। সো যদি অবলেখকের কমিশন বলে, জাবেদা কি? খরচ কি? ডেবিট হয় সাধারণত। অবলেখকের কমিশন হিসাব ডেবিট, নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট। যদি আমাকে বলা হয় স্থায়ী সম্পদ সংক্রান্ত, তাহলে স্থায়ী সম্পদ আসবাবপত্র কলকব্জা হইতে পারে, আসবাবপত্র কলকব্জা হিসাব ডেবিট, নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট। আমাকে যদি ব্যাংক চার্জ বলা হয়, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রাথমিক খরচাবলী বলা হয়, প্রাথমিক খরচাবলী হিসাব ডেবিট, নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট। এটা খুবই সিম্পল। এই সবগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি এই সবগুলা আমরা ডেবিটে লিখি, আর ক্রেডিটে লিখি কি ভাই? আমরা নগদান অথবা ব্যাংক হিসাব। এখন একটা এক্সট্রা জিনিস আছে। এক্সট্রা জিনিস বলতে একটা এক্সট্রা ঝামেলা তৈরি হয় অনেক সময় আমাদের, যে ঝামেলাটা আসলে আমরা কেউ পোহাইতে চাই না। দেখো, অনেক সময় আমাদের প্রশ্নে বলে দেয় যে ভাইয়া, এটা তো যে ভাইয়া তোমরা অবলেখকের কমিশন শেয়ার দ্বারা পরিশোধিত, অথবা বলে দেয় ব্যাংক চার্জ অথবা স্থায়ী সম্পদ নগদ টাকায় কেনা হয়নি, শেয়ার দ্বারা কেনা হয়েছে। অনেক সময় এগুলো বইলা দেয়। তাহলে তখন কি করবা? যদি মনে রাখো ভাইয়া, তোমাকে যদি কোনো কিছু না বলা থাকে, এগুলো সব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। যখনই শেয়ারের কথা বলা থাকবে, তখন খালি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, তখন খালি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, বাস শেষ। তোমাকে কিছুই বলা না থাকলো, তার মানে নগদে বা ব্যাংকে হইছে। কিন্তু যদি তোমাকে বলে দেয় যে অবলেখকের কমিশন শেয়ার দ্বারা সীমাবদ্ধ, বা শেয়ার টাকা দেওয়া হয়েছে, স্থায়ী সম্পদ শেয়ার দ্বারা কেনা হয়েছে, প্রাথমিক খরচাবলী শেয়ারের টাকা দিয়ে দেওয়া হয়েছে, শেয়ার কথাটা উল্লেখ থাকলেই ক্রেডিট পাশে আমরা কি লিখবো? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট লিখবো। এরপর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের অনেক সময় বলে যে অবলেখকের কমিশনে আমি টাকাটা কিসে ধরবো, বিলিকৃত নাকি ইস্যুকৃত, এরকম অনেক ধরনের ইস্যু আছে। সেইটা এবং বোনাস শেয়ার, রাইট শেয়ার, এই ধরনের কিছু কনফিউশনস আরো এক্সট্রা নিয়ে আমরা আরেকটা পর্ব করব এই শেয়ার ইস্যুর। সেটার সাথে আমাদের যুক্ত থাকবে আর্থিক বিবরণীয় অঙ্ক আমরা কিভাবে করে দিব সেইটা। সো আমি এটা দেখানোর মেইন রিজন হচ্ছে যে ভাইয়া তোমরা জাবেদাটা যাতে ক্লিয়ার হয়, জাবেদাটা কেন হচ্ছে। ইউজুয়ালি তোমরা যেটা করো, জাবেদাটা মুখস্থ করো। ভাইয়া মুখস্থ করার তো বিষয় না, তোমাকে আমি একদম ইজিলি ব্যাখ্যা সহ জাবেদা বলে দিছি, কেন জাবেদা কি, কোনটা হবে, এগুলো একদম ব্যাখ্যা সহ। আরো কিছু থাকবে, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধনের তোমার কিভাবে আমরা জাবেদা করবো, সেগুলো আমরা আরেকটা পর্বতে দেখবো। তার আগ পর্যন্ত এই বেসিক সিরিজের এই ক্লাসগুলোর সাথেই থাকো তোমরা,
এরকম অনেক অ্যাকাউন্টিং এর ছোট 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 কনসেপ্টগুলো আমরা খুব দ্রুত ক্লিয়ার করে দিব।